দ্য ডিপ ডাইভে স্বাগত। আজ আমাদের হাতে এমন কিছু শব্দ আছে যা যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেকে চর্চা করেন। হ্যাঁ, প্রায়ই দেখা যায়। কিন্তু আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু পরীক্ষা নয় আর কি। আমরা দেখব কিভাবে আমাদের ভেতরের জগৎ আমাদের অনুভূতি বাইরের আচরণকে প্রভাবিত করে। একদম, আর কিভাবে আমরা সেই ধারণাগুলোকে যুক্তির মাধ্যমে প্রকাশ বা খণ্ডন করি। এই শব্দগুলো আসলে মানুষের অভিজ্ঞতার 3টি স্তরকে বোঝার চাবিকাঠি। ঠিক তাই। শব্দ তো শুধু অক্ষর বা ধ্বনি নয়। প্রতিটি শব্দের পেছনে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট, একটা অনুভূতি, একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে। আজকের আলোচনায় আমরা সেই সূক্ষ্ম পার্থক্যগুলোতেই ডুব দেব। তাহলে চলুন সেই ভেতরের জগৎ দিয়েই শুরু করা যাক। অনুভূতি এবং মানসিক অবস্থা। আমাদের তালিকার প্রথম শব্দটি বেশ পরিচিত, মোরোজ। হ্যাঁ, এর মানে তো আমরা জানি বিষণ্ণ বা মনমোড়া। তবে এটা কি সাধারণ দুঃখের মতোই নাকি কোনো পার্থক্য আছে? এখানেই প্রথম সূক্ষ্ম পার্থক্যটা লুকিয়ে আছে আর কি। আমরা যখন মেলানকলি বা বিষাদের কথা বলি, তখন সেটা একটা গভীর ব্যক্তিগত দুঃখ বোঝায়। কিন্তু মোরোজ হল আম, এক ধরনের অভিমানী গোমরামুখ বিষণ্ণতা। আচ্ছা, যেটা বাইরে থেকে বোঝা যায়। একদম। ধরুন কেউ নিজের পছন্দের দলের হারের পর মুখ ভার করে বসে আছে, সেটা হলো মোরোজ। তার আচরণে একটা খিটখিটে ভাবও থাকতে পারে। বুঝেছি, এটা একটা প্রকাশ্য মন খারাপ। এর ঠিক উল্টো দিকের মানসিক অবস্থাটা কি হবে? আমাদের তালিকায় আছে ইবিউলিয়েন্ট। হ্যাঁ, শব্দটা শুনলে কেমন একটা একটা শক্তির আভাস পাওয়া যায়। ঠিক তাই। এবিউলিয়েন্ট মানে উচ্ছ্বসিত বা প্রাণবন্ত, মানে ফুটন্ত জলের বুদবুদের মতো যখন কারো ভেতর থেকে উৎসাহ আর আনন্দ উপচে পড়ে। সেই অবস্থাই হলো ইবিউলিয়েন্ট। একদম। বহুদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার মুহূর্তে যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়, সেটাই ইবিউলিয়েন্ট পার্সোনালিটির লক্ষণ। মোরোজ আর ইবিউলিয়েন্ট মানসিক অবস্থার দুটো ভিন্ন মেরু আর কি। এই দুই মেরুর মাঝখানে কি এমন কোনো অবস্থা আছে যেখানে মানুষ আবেগ দ্বারা অতটা প্রভাবিত হয় না? যেমন ধরুন স্টোইক শব্দটি, এর মানে তো নির্বিকার বা সহনশীল। কিন্তু নির্বিকার থাকাটা কি সবসময় একটা ইতিবাচক গুণ? আমার তো মাঝে মাঝে মনে হয় যেন নিজের অনুভূতিকে চেপে রাখা হচ্ছে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্টোইক হওয়া মানে কিন্তু অনুভূতিকে চেপে রাখা বা অনুভূতিহীন হওয়া নয়। তাই একজন স্টোইক ব্যক্তি সুখ বা দুঃখ দুটোই অনুভব করেন, কিন্তু বাইরের পরিস্থিতিতে অবিচল থাকেন। এটা হলো চরম প্রতিকূলতার মুখেও মানসিক ভারসাম্য ধরে রাখার এক অসামান্য ক্ষমতা। আচ্ছা, তবে এই ধারণাটিকে প্রায়শই অ্যাপাথির সাথে গুলিয়ে ফেলা হয়। হ্যাঁ ঠিক, দুটোই তো অনেকটা উদাসীনতার মতোই শোনায়। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্যটা হলো সক্রিয়তা আর নিষ্ক্রিয়তার মধ্যে। স্টোইক হওয়াটা একটা সক্রিয় মানসিক শিক্ষা। একজন স্টোইক ব্যক্তি কষ্ট সহ্য করার সিদ্ধান্ত নেন, তিনি ধৈর্য ধরেন। আর অ্যাপাথি? উপসর্গটির অর্থ উইদাউট, মানে অনুভূতিহীনতা। ও আচ্ছা, একজন স্টোইক ঝড়ের মধ্যে শান্ত থাকেন, আর একজন অ্যাপাথেটিক ব্যক্তি ঝড়টা হয়েছে কিনা তা নিয়েই হয়তো ভাবেন না। দারুণ একটা তুলনা। তার মানে আমাদের আবেগ প্রকাশের আরও অনেক ধরন আছে, যেমন ধরুন ইরাসিবল। ইরাসিবল হ্যাঁ, এর মানে হলো খিটখিটে বা যে খুব সহজে রেগে যায়। ইরিটেট শব্দটার সাথে বেশ মিল আছে। হ্যাঁ, তবে এই খিটখিটে ভাবটাও কিন্তু নানা ধরনের হতে পারে। শিশুর মতো জেদি বা খিটখিটে মেজাজকে আমরা পেচিউলেন্ট বলতে পারি। কিন্তু ইরাসিবল শব্দটি সাধারণত এমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় যার রেগে যাওয়ার একটা প্রবণতা আছে। আর ক্রমাগত রেগে থাকাটা তো বেশ ক্লান্তিকর। ঠিক, আর সেটাই আমাদের পরবর্তী শব্দ ল্যাসিটিউডের দিকে নিয়ে যায়। ল্যাসিটিউড মানে তো ক্লান্তি বা অবসাদ। লেজি অ্যাটিটিউড কথাটা থেকে মনে রাখা সহজ। তাহলে আপনি বলতে চাইছেন ইরাসিবল হওয়ার ফলে ল্যাসিটিউড আসতে পারে? আসতেই পারে। মানসিক বা শারীরিক শক্তি যখন একদম শেষ হয়ে যায়, তখন যে গভীর ক্লান্তি আসে, সেটাই ল্যাসিটিউড। এটা সাধারণ ক্লান্তির চেয়ে বেশি কিছু। কিন্তু এটা কি টর্পোরের মতো, মানে অসার অবস্থা? না, ঠিক তা নয়। টর্পর হলো এমন একটা অবস্থা যেখানে নড়াচড়া করার ইচ্ছাটুকুও থাকে না। ল্যাসিটিউড হলো ধরুন ব্যাটারি লো হয়ে যাওয়া, আর টর্পর হলো ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে যাওয়া। বাহ, দারুণ ব্যাখ্যা। তাহলে এই সব আবেগের ঝড়ের মধ্যে আদর্শ মানসিক অবস্থা কোনটি? আমার মনে হচ্ছে তালিকার শেষ শব্দটি ইকুইনিমিটি সেদিকে ইঙ্গিত করছে। একদম। এর মানে?
মানসিক স্থিরতা বা শান্তি। হ্যাঁ, ইকুয়ানিমিটি হল চাপের মুখেও শান্ত থাকার ক্ষমতা। ল্যাটিন একুয়েস মানে ইকুয়াল আর অ্যানিমাস মানে মাইন্ড, অর্থাৎ সমান মন বা ভারসাম্য। তাহলে এটা স্টোইক্স থেকে আলাদা কিভাবে? থাকাটাই ইকুয়ানিমিটি। তার মানে আমাদের ভেতরের এই অনুভূতিগুলো, সেটা মরোস হোক বা ইবিউলিয়েন্ট, অ্যারাসেবল হোক বা ইকুয়ানিমিটি, সবই আমাদের বাইরের আচরণকে নিয়ন্ত্রণ করে। আর এটাই আমাদের আলোচনার পরবর্তী অংশে নিয়ে যাচ্ছে, সামাজিক সম্পর্ক এবং তার ভাষা। ঠিক, কারণ আমাদের ভেতরের জগৎটা বাইরের জগতে প্রকাশিত হয় ভাষার মাধ্যমেই। সামাজিক আচরণের ক্ষেত্রে প্রথমেই দুটো বিপরীতধর্মী শব্দ দেখা যাক, কমপ্লাইসেন্ট এবং কন্টেনশিয়াস। কমপ্লাইসেন্ট মানে তো অনুগত বা অন্যকে খুশি করতে আগ্রহী। হ্যাঁ, তবে এই শব্দটি প্রায় আরেকটি শব্দের সাথে অন্যরম বিভ্রান্তি তৈরি করে, কমপ্লেসেন্ট। ওহ হ্যাঁ, বানান আর উচ্চারণ প্রায় এক। কিন্তু অর্থ আকাশ পাতাল তফাত। কমপ্লেসেন্ট শেষে স্যান্ট হল সেই ব্যক্তি যিনি বিনয়ের সাথে অন্যের ইচ্ছা পূরণ করেন, আর কমপ্লেসেন্ট শেষে স্যান্ট মানে আত্মসন্তুষ্ট। মানে নিজের অবস্থা নিয়ে এতটাই খুশি যে উন্নতির কোনো চেষ্টাই করে না। একদম, ওটা একটা নেতিবাচক গুণ। দারুণ একটা পার্থক্য। আর এর ঠিক বিপরীতে আছে কন্টেনশিয়াস, যার মানে বিতর্কপ্রবণ বা ঝগড়াটে। হ্যাঁ, কন্টেনশন বা বিবাদ থেকেই শব্দটা এসছে। একজন কন্টেনশিয়াস ব্যক্তি তর্ক করতে ভালোবাসেন, প্রতিটি বিষয়ে ভিন্নমত পোষণ করতে চান। কিন্তু এর মানে কি তিনি যুদ্ধংদেহী, মানে বেলিজারেন্ট? না, এখানেই পার্থক্য। কন্টেনশিয়াস হল কথার লড়াই, আর বেলিজারেন্ট হল শারীরিক বা মানসিক আগ্রাসনের প্রস্তুতি। একজন কন্টেনশিয়াস সহকর্মী মিটিংয়ে প্রতিটি পয়েন্ট নিয়ে তর্ক করবেন, কিন্তু একজন বেলিজারেন্ট সহকর্মী হয়তো আপনাকে হুমকি দেবেন। আচ্ছা, ধরুন একটি কন্টেনশিয়াস পরিস্থিতি তৈরি হলো। সেই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের হাতে তিনটি কাছাকাছি শব্দ আছে, কনসিলিয়েটরি, অ্যাপিজ এবং প্লেকেট। এগুলোকে কিভাবে আলাদা করা যায়? এই তিনটি শব্দকে একটা পর্যায়ক্রমিক কৌশল হিসেবে ভাবা যেতে পারে। ধরুন, দুটো দেশের মধ্যে উত্তেজনা চলছে। প্রথমে এক পক্ষ একটি শান্তিপূর্ণ বা কনসিলিয়েটরি বার্তা পাঠাতে পারে। মানে সম্পর্ক মেরামতের প্রথম পদক্ষেপ। হ্যাঁ, একটা ইতিবাচক ভঙ্গি আর কি। কিন্তু যদি তাতে কাজ না হয়, তখন কি অ্যাপিজের প্রসঙ্গ আসে? অ্যাপিজ শব্দটার সাথে তোষামোদি বা অন্যায়্য দাবি মেনে নেওয়ার একটা নেতিবাচক ধারণা জড়িয়ে আছে, তাই না? ঠিক ধরেছেন। অপিস বা প্রশমিত করা মানে হল প্রতিপক্ষের কিছু দাবি মেনে নিয়ে সাময়িকভাবে শান্ত করা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নেভিল চেম্বারলেন হিটলারকে তোষণ বা অপিস করার নীতি নিয়েছিলেন। কিন্তু তাতে তো দীর্ঘস্থায়ী শান্তি আসেনি। একদমই না। এটা প্রায়শই একটি দুর্বল কৌশল হিসেবে দেখা হয়। তাহলে কি প্লেকেট করাটা এর থেকে ভালো কোনো উপায়? প্লেকেট মানেও শান্ত করা, কিন্তু এর মধ্যে ছাড় দেওয়ার চেয়ে বেশি করে রাগ কমানোর চেষ্টা থাকে। এটা অপিজের চেয়ে বেশি ব্যক্তিগত এবং সফল একটা প্রচেষ্টা। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যেমন আপনি একটি খেলনা দিয়ে একটি ক্রন্দনরত শিশুকে প্লেকেট করতে পারেন। এখানে মূল উদ্দেশ্য হল শিশুটির রাগ বা কষ্ট দূর করা, কোনো দাবি মেনে নেওয়া নয়। আচ্ছা, তাহলে সংক্ষেপে কনসিলিয়েটরি হলো শান্তির বার্তা, অপিজ হলো সাময়িক শান্তির জন্য ছাড়, আর প্লেকেট হল রাগ কমিয়ে স্থায়ী শান্তি আনা। এই পার্থক্যটা বোঝা সত্যি জরুরি। এই বিভাগের শেষ শব্দটা হলো কন্ট্রাইট, যার অর্থ অনুতপ্ত। এটা কি আমাদের প্রথম বিভাগের মরৌজের মতো? না, এখানে অনুভূতির কারণটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মরজ বা মনমরা হয়ে থাকতে পারে। কিন্তু কন্ট্রাইট হওয়ার জন্য একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে, আর সেটা হলো নিজের করা কোনো ভুল। অপরাধবোধ থেকে যে গভীর দুঃখ বা অনুশোচনা জন্মায়, সেটাই হলো কন্ট্রিশন। অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া যখন ব্যর্থ হয় এবং আমরা ভুল করি, তখন কন্ট্রাইট বোধ করি। কিন্তু যখন সাধারণ আলোচনা একটি আনুষ্ঠানিক বিতর্কে পরিণত হয়, তখন আমাদের যুক্তির ভাষার প্রয়োজন হয়। হ্যাঁ, যেখানে ধারণাগুলোকে প্রতিষ্ঠা করতে বা ভেঙে ফেলতে হয়। এটাই আমাদের আলোচনার শেষ ধাপ। একটি বিতর্কের মূল ভিত্তি হল নিজের দাবিকে প্রতিষ্ঠা করা। এর জন্য আমাদের শব্দভাণ্ডারে আছে সাবস্ট্যান্সিয়েট। সাবস্ট্যান্স বা সারবত্তা থেকেই তো শব্দটা এসেছে, তাই না? একদম। সাবস্ট্যান্সিয়েট মানে হল তথ্য, প্রমাণ বা উদাহরণ দিয়ে নিজের দাবিকে শক্তিশালী করা। একজন বিজ্ঞানীকে ডেটা দিয়ে তার তত্ত্ব সাবস্ট্যান্সিয়েট করতে হয়। প্রমাণ ছাড়া যে কোনো দাবি তো ফাঁপা শোনায়। ঠিক।
আর প্রতিপক্ষের দাবিকে ভেঙে ফেলার জন্য ব্যবহৃত হয় রিফিউট, মানে খণ্ডন করা। কিন্তু আমি প্রায়ই রিবাটল শব্দটিও শুনি। রিফিউট আর রিবাটলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? খুব ভালো প্রশ্ন, কারণ এ দুটো শব্দ প্রায়ই একসাথে ব্যবহৃত হয়। পার্থক্যটা হল কাজ এবং উপকরণের মধ্যে। কাজ আর উপকরণ। রিবাটল হলো অস্ত্র, আর রিফিউট হলো সেই অস্ত্রের সফল প্রয়োগ। বাহ! আচ্ছা, সব যুক্তি তো আর শক্তিশালী হয় না। কোনো যুক্তি যদি ভুল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, তখন তাকে কি বলা হবে? আমাদের তালিকায় আছে ফ্যালেশিয়াস। ঠিক, ফ্যালেসি বা হেত্যাভাস থেকে ফেলেশিয়াস শব্দটি এসেছে, যার অর্থ ভ্রান্ত বা বিভ্রান্তিকর। একটি ফ্যালেশিয়াস যুক্তির কাঠামোতেই গলদ থাকে। তবে এখানে আরও দুটি মজার শব্দ আছে, স্পিশিয়াস এবং স্পুরিয়াস। আচ্ছা, একটি স্পিশিয়াস যুক্তি বাইরে থেকে দেখতে বা শুনতে খুব বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু আসলে তা ভুল। এর মধ্যে এক ধরনের চাতুর্য থাকে আর কি। আর স্পিউরিয়াস? স্পিউরিয়াস মানে পুরোপুরি জাল বা নকল। এটা সোজা সাপটা মিথ্যা। একটি তুলনা দিয়ে বলা যায়, একটি ফ্যালেশিয়াস যুক্তির ইঞ্জিনটাই খারাপ। আচ্ছা, একটি স্পিশিয়াস যুক্তির ভাঙা ইঞ্জিনিয়েও তোর খুব সুন্দর একটা নতুন রঙের প্রলেপ দেওয়া আছে। আর স্পোরিওস? আর একটি স্পোরিয়াস যুক্তি আসলে গাড়ির মতো দেখতে একটা কার্ডবোর্ডের বাক্স। অসাধারণ তুলনা। সবশেষে যুক্তির একেবারে গোড়ার কথায় আসা যাক। যে কোনো বড় ধারণা শুরু তো হয় একটা অনুমান দিয়ে। এখানে আমাদের কাছে দুটো শব্দ আছে, হাইপোথিসিস এবং সাপোজিশন। এই দুটো শব্দ একটা ধারণার বিবর্তনকে তুলে ধরে। সাপোজিশন হল সবচেয়ে প্রাথমিক পর্যায়। এটা নিছকই একটি অনুমান, যার পেছনে কোনো প্রমাণ থাকতেও পারে বা নাও পারে। সাপোজ বা মনে করা থেকে এর উৎপত্তি। আর হাইপোথিসিস তাহলে এর থেকে উন্নত কিছু? হ্যাঁ, একটি হাইপোথিসিস শুধু একটি অনুমান নয়, এটি একটি পরীক্ষাযোগ্য ধারণা। বিজ্ঞানের ভিত্তিই হল হাইপোথিসিস তৈরি করা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তা প্রমাণ বা খণ্ডন করার চেষ্টা করা। তাহলে সাপোজিশন থেকে হাইপোথিসিস, আর তারপর? একটি হাইপোথিসিস যখন বারবার পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, তখন তা থিওরি বা তত্ত্বে উন্নীত হয়। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক সুতোয় বাঁধি, আমরা আমাদের ভেতরের অনুভূতি, মোরস, ব্রিলিয়েন্ট, সেখান থেকে সামাজিক আচরণ মানে প্ল্যাকেট, অপিজ এবং সবশেষে যুক্তির কাঠামো, রিফিউট, সাবস্ট্যান্সিয়েট পর্যন্ত একটা সফর করলাম। মূল কথাটা হলো, সঠিক শব্দের ব্যবহার শুধু আমাদের ভাষাকেই সুন্দর করে না, আমাদের চিন্তাকেও আরও স্পষ্ট করে। ঠিক তাই। লক্ষ্য শুধু পরীক্ষা পাশ করা নয়, বরং নিজের ভাবনাকে আরও কার্যকরভাবে প্রকাশ করা। এই শব্দগুলোর মধ্যে থাকা ছোট ছোট পার্থক্যগুলো ধরতে পারাই আসল জ্ঞান। কারণ সঠিক পরিস্থিতিতে সঠিক শব্দটি ব্যবহার করতে পারাটা একটা ক্ষমতার মতো। আজকের আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম আপিজ মানে সাময়িক শান্তি, আর প্ল্যাকেট মানে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী সমাধান। বর্তমান বিশ্বের সংঘাত বা এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আমরা কি প্রায়ই দীর্ঘস্থায়ী সমাধানের পথে না হেঁটে সাময়িক শান্তির জন্য ছাড় দেওয়ার চেষ্টা দেখি না? এই অ্যান্থিক হাবটি আসলে জড়িত পক্ষগুলোর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পর্কে কি বলে?